আমি আর রান্না করব না। আমার কথাটা শুনে ড্রয়িং রুমে কয়েক সেকেন্ডের জন্য নিস্তব্ধ হয়ে গিয়েছিল। প্রথমে হেসেছিল মেহেরিন, তারপর অপমান করেছিল শাশুড়ি, আর শেষে রায়ান এমন ভাবে কথা বলেছিল যেন আমার নিজের কোনো অস্তিত্বই নেই। কিন্তু ওরা জানতো না সেদিন রাতে আমি যে ফোনটা করেছিলাম সেটা কোনো রাগের মাথায় করা ফোন ছিল না। ওটা ছিল 5 বছরের জমে থাকা সিদ্ধান্তের শেষ ধাপ। দরজা বন্ধ করে বিছানায় বসে আমি অনেকক্ষণ মোবাইলের স্ক্রিনের দিকে তাকিয়েছিলাম। ওপাশে যার সঙ্গে কথা বলেছিলাম তিনি ছিলেন আমার আইনজীবী অ্যাডভোকেট মাহবুর রহমান। আরো বড় কথা, তিনি আমার বাবার ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। বাবা মারা যাওয়ার পর থেকে তিনি সবকিছু দেখাশোনা করতেন। আমি ধীরে ধীরে চোখ বন্ধ করলাম। মনে পড়লো বাবার কথা। আমার বাবা গ্রামের সাধারণ কৃষক ছিলেন না, যেমনটা রায়হানের পরিবারের সব সময় ব্যঙ্গ করে বলতো। তিনি ছিলেন একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। আমাদের এলাকায় জমি, বাড়ি আরো বেশ কিছু সম্পত্তি ছিল তার। মারা যাওয়ার আগে তিনি শহরের এই বাড়িটা আমার নামে লিখে দিয়েছিলেন, যে বাড়িতে গত 5 বছর ধরে রায়ান, তার মা আর তার বোনের সাথে বসবাস করছে। সেই বাড়ির একমাত্র মালিক আমি। বিয়ের পর রায়হান বলেছিল, বাড়িটা তোমার নামে থাকলে মা খারাপ ভাববে। আপাতত সবাইকে বলি বাড়িটা আমার ভাড়া নেওয়া। আমি তখন ওকে অন্ধের মতো বিশ্বাস করতাম, ভালোবাসতাম, তাই প্রশ্ন করিনি, আপত্তিও করিনি। এরপর থেকে সবাই ভেবেছে বাড়িটা রায়ানের, আর আমি চুপ থেকেছি। কিন্তু গত রাতের পর আর চুপ থাকার শক্তি আমার ছিল না। রাত শেষ হতে না হতেই আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলাম। ভোরবেলা উঠে আলমারি খুললাম, কয়েকটা গুরুত্বপূর্ণ কাগজপত্র, কিছু গহনা, নিজের কাপড় চোপড় সব গুছিয়ে 2টা বড় ব্যাগ ভরে ফেললাম। সকাল 7টার দিকে ঘরের বাইরে হইচই শুরু হলো। শাশুড়ির চিৎকার শোনা গেল, মেহেরিন তাড়াতাড়ি ওঠ, আজকে ছেলের পক্ষের মানুষজন আসবে, এখনো এত কাজ। আমি শান্তভাবে ব্যাগের চেইন টেনে বন্ধ করলাম, তারপর দরজা খুলে বাইরে বেরিয়ে এলাম। রায়হান তখন চা খাচ্ছিল। আমাকে ব্যাগ হাতে দেখে ভ্রু কুঁচকে বলল, কোথায় যাচ্ছ? আমি কোনো আবেগ ছাড়াই উত্তর দিলাম, চলে যাচ্ছি। সে হতভম্ব হয়ে গেল। মানে আমি আর ফিরবো না। আমার কথা শেষ হতেই রান্নাঘর থেকে সালেহা বেগম বেরিয়ে এলেন, মুখ ভর্তি রাগ। যাও, কে আটকাচ্ছে? ভাবছো তুমি না থাকলে আমরা চলতে পারবো না? আমি কোনো উত্তর দিলাম না, শুধু হালকা হাসলাম, কারণ কিছু সত্যি আছে যেগুলো মুখে বলতে হয় না, সময় নিজেই বলে দেয়। আমি বাড়ি থেকে বেরিয়ে গেলাম, সারা পথ একবারও পিছনে তাকাইনি। দুপুরের দিকে অ্যাডভোকেট মাহবুর রহমান ফোন করলেন, মা সব কাগজপত্র প্রস্তুত, তুমি যেভাবে বলেছিলে সেভাবে ব্যবস্থা করা হয়েছে। পেয়ে উঠল। কষ্ট হচ্ছিল, তবুও মনে হচ্ছিল এটাই ঠিক। অন্যদিকে বাড়িতে তখন অন্যরকম অবস্থা। মেহেরিনের সম্ভাব্য শ্বশুর বাড়ির লোকজন বিকেলে আসবে, আর বাড়িতে রান্না বান্নার জন্য যুদ্ধ চলছে। 5 বছর ধরে আমি একা হাতে পুরো সংসার সামলিয়েছি। আজ প্রথম দিন তারা বুঝতে পারছিল কাজগুলো আসলে কত কঠিন। শাশুড়ি একবার রান্না করে যান, আবার বেরিয়ে আসেন। মেহেরিন একটার পর একটা রান্না নষ্ট করে ফেলছে। রায়হান বিরক্ত হয়ে কখনো বাজারে ছুটছে, কখনো গ্যাসের সামনে দাঁড়াচ্ছে, কিন্তু কোনো কিছুই ঠিকঠাক হচ্ছিল না। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামলো। অবশেষে মেহেরিনের সম্ভাব্য শ্বশুর বাড়ির লোকজন এসে পৌঁছালো। ড্রয়িং রুমে সবাই বসেছে, কেউ বিব্রত, কেউ অস্বস্তিতে। রায়ান জোর করে হাসি মুখে রাখার চেষ্টা করছে। মেহেরিনের কপালে ঘাম ভিজে গেছে, আর সালেহা বেগমের মুখে রং বারবার বদলে যাচ্ছে। ঠিক তখনই বাড়ির কলিং বেল আবার বেজে উঠল। সবাই একসঙ্গে দরজার দিকে তাকালো। রায়ান ভেবেছিল হয়তো আরো কোনো অতিথি এসেছে। সে এগিয়ে গিয়ে দরজা খুলল, আর দরজা খুলতেই তার মুখের রং মুহূর্তের মধ্যেই উধাও হয়ে গেল। দরজার সামনে দাঁড়িয়েছিলেন অ্যাডভোকেট মাহবুর রহমান, আর সঙ্গে আরো কয়েকজন। তাদের হাতে ছিল কিছু ফাইল, কিছু অফিসিয়াল কাগজপত্র। ড্রয়িং রুমে বসে থাকা সবাই অদ্ভুতভাবে তাকিয়ে রইল, আর রায়হানের বুকের ভেতর অজানা এক আশঙ্কা ধীরে ধীরে জমতে শুরু করলো। আমি ধীরে ধীরে রুমের ভিতরে ঢুকলাম। ঘরের ভেতর তখন এমন নীরবতা, যেন কেউ হঠাৎ সব শব্দ কেড়ে নিয়েছে। যে মানুষগুলো এতদিন আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করেছিল, তারা এখন এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। রায়হানের চোখে অবিশ্বাস, শাশুড়ির চোখে আতঙ্ক, আর মেহেরিনের মুখের রং বারবার বদলে যাচ্ছে।
যাচ্ছে, কিন্তু আশ্চর্যের বিষয় তাদের কাউকে দেখে আমার কোনো আনন্দই হচ্ছিল না, প্রতিশোধের সুখও না। কারণ মানুষকে হারিয়ে দেওয়ার আনন্দের চেয়ে ভালোবেসে হারানোর কষ্ট অনেক বড়। আইনজীবী চলে যাওয়ার পর বেশ কিছুক্ষণ কেউ কোনো কথা বলল না। শেষ পর্যন্ত রায়হানের নীরবতাই ভাঙল। নাদিয়া, তুমি এসব আমার কাছ থেকে লুকিয়ে রাখলে কেন? আমি ওর দিকে তাকালাম। তুমি কি কোনোদিন জানতে চেয়েছিলে? রায়হান চুপ হয়ে গেল। আমি মৃদু হেসে বললাম, বিয়ের পর কতবার বলেছ এই বাড়িটা বিক্রি করে দাও, কিন্তু একবারও জিজ্ঞেস করোনি কেন আমি রাজি হইনি। কারণ জানতে চাওনি, শুধু নিজের প্রয়োজনটাই দেখেছ। মেহেরিন হঠাৎ বলে উঠল, এত বড় সম্পত্তির মালিক হলে এতদিন আমাদের বলনি কেন? আমি ওর দিকে তাকিয়ে বললাম, কারণ আমি পরিবার চেয়েছিলাম, ভাড়াটিয়া না। কথাটা শুনে মেহেরিন মাথা নিচু করে ফেলল। সালেহা বেগম কাপা গলায় বলল, মা, আমরা যদি ভুল করে থাকি। আমি থামিয়ে দিলাম। ভুল ভুল আর অপমান এক জিনিস না মা, ভুল একবার হয়। আপনারা 5 বছর ধরে যা করেছেন সেটা অভ্যাস। ঘরটা আবার নিস্তব্ধ হয়ে গেল। সেদিনই আমি বাড়ি ছেড়ে চলে গেলাম। কোনো ঝগড়া করিনি, কোনো চিৎকার করিনি, কোনো নাটকও করিনি। শুধু নিজের কিছু কাপড়, কিছু স্মৃতি আর বাবার একটা পুরনো ছবি নিয়ে বেরিয়ে এসেছিলাম। পরের কয়েক সপ্তাহ অনেক কিছু বদলে গেল। রায়হান বারবার ফোন করেছিল, মেসেজ পাঠিয়েছিল, দেখা করতে চেয়েছিল। প্রথম দিকে আমি কোনো উত্তর দিইনি, কারণ কিছু ক্ষত আছে যেগুলো ক্ষমা করা যায় কিন্তু ভুলে যাওয়া যায় না। একদিন বিকেলে আইনজীবীর অফিসে রায়হানের সঙ্গে আমার দেখা হলো। অনেকদিন পর ওকে দেখে মনে হলো কয়েক বছর পেরিয়ে গেছে। চোখের নিচে কালি। কিছুক্ষণ চুপ থেকে সে বলল, আমি তোমাকে কখনো বুঝতে পারিনি, তাই না? আমি উত্তর দিলাম, না। সে আবার বলল, যেদিন তোমার জন্মদিনে মাছটা ফেলে দেওয়া হলো সেদিন আমি চাইলে তোমার পাশে দাঁড়াতে পারতাম, কিন্তু দাঁড়াইনি। সেদিন আমি স্বামী না, শুধু ছেলেই ছিলাম। আমার বুকের ভেতরটা হালকা কেঁপে উঠল। এটাই ছিল 5 বছরের প্রথম সত্য কথা, যা সে নিজের মুখে স্বীকার করলো। রায়হান নিচু গলায় বলল, আমি জানি তুমি আর ফিরবে না, কিন্তু একটা কথা বলতে চাই। তুমি এই বাড়ির সবচেয়ে ভালো মানুষ ছিলে, আমরা কেউ সেটা বুঝিনি। আমি চুপচাপ বসে রইলাম, কারণ কিছু স্বীকারোক্তি অনেক দেরিতে আসে, এত দেরিতে যে সেগুলো আর কিছু বদলাতে পারে না। 6 মাস পরে আদালতের মাধ্যমে আমাদের বিচ্ছেদ সম্পূর্ণ হলো। 1 বছর পরে একদিন হঠাৎ বাজারে সালেহা বেগমের সঙ্গে দেখা হয়ে গেল। উনি অনেক শুকিয়ে গিয়েছিলেন। আমাকে দেখে কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইলেন। সেদিন যদি মাছটা না ফেলতাম হয়তো সবকিছু অন্যরকম হতো। আমি অনেকক্ষণ চুপ করে থাকলাম। না আম্মা, সবকিছু সেদিন থেকে শুরু হয়নি, সেদিন শুধু শেষ হয়েছিল। উনি মাথা নিচু করে দাঁড়িয়ে রইলেন। আমি আর কিছু বলিনি, হেঁটে চলে এসেছিলাম। হাঁটতে হাঁটতে হঠাৎ বাবার কথা মনে পড়ল, জন্মদিনে সেই মাছের কথা মনে পড়ল। আর মনে হলো, মানুষ কখনো একটা মাছের জন্য কাঁদে না, সে কাঁদে সম্মানের জন্য, ভালোবাসার জন্য, নিজের অস্তিত্বের জন্য। যেদিন একজন মানুষ বুঝতে পারে তার সম্মানের মূল্য অন্যের কাছে নেই, সেদিনই সে নতুন করে বাঁচতে শেখে।